সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মেরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসবাহ সারিন খান। দর্শক, আজ আমরা বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি রয়েছে। শুরুতেই রয়েছে ডক্টর মোহাম্মদ সবুর খান, চেয়ারম্যান ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অর্থনীতি সমিতি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই ডক্টর মোহাম্মদ সবুর খান, আপনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা হিসেবে আপনি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন জায়গায়। আমি একটু জানতে চাই যে বর্তমান সময়ে যে আসলে সামষ্টিক অর্থনীতির যে অবস্থা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, প্রথম হচ্ছে যে বর্তমানে অর্থনীতির একটা ভালো দিক হচ্ছে, এটা কিন্তু আমরা যেটাকে সবসময় বলি যে গ্রামে গঞ্জে বা তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে কিন্তু স্প্রেড করছে। কারণ আমরা জানি যে গত স্বাধীনতার পর থেকে এক এক ধরনের পদ্ধতিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি স্প্রেড হওয়ার কারণে এখন কিন্তু ইকোনমিতে যেটা হচ্ছে, আগে কিন্তু মুষ্টিমেয় কিছু লোক অংশগ্রহণ করতো, এখন কিন্তু এটা ভালো দিক। আপনি যদি উদ্যোক্তার কথা বলেন, আপনি যদি ট্রেড লাইসেন্সের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের ট্রেড লাইসেন্সের পরিমাণ কিন্তু ভেরি ক্লোজ টু 7 মিলিয়ন প্লাস। আবার একইভাবে আমি যদি যাই যে ট্যাক্স নেটের কথা যদি বলি, সেখানেও কিন্তু, কারণ আমার মনে আছে যে আমি একটা সময় যখন সাবেক অর্থমন্ত্রীর সাথে কথা বলেছিলাম আজ থেকে 14 বছর বা 15 বছর আগে, তখন কিন্তু ছিল মাত্র 13 লাখ লোক কিন্তু রিয়েল ট্যাক্স দিত। এবং ওনাকে যখন আমরা বলেছিলাম যে আপনি ট্যাক্স নেটটা বাড়ান, এটা অ্যাটলিস্ট 3 মিলিয়ন প্লাসে নিয়ে আসেন, উনি কিন্তু খুব অবাক হয়েছিল। বাট এখন দেখেন সেটা কিন্তু অলরেডি মোর দেন 5 মিলিয়নের বা 5 মিলিয়নের উপরে চলে আসছে। তার মানে কী হচ্ছে, আমাদের কিন্তু অর্থনৈতিক যে আমরা যদি ওভারঅল পার্সপেক্টিভটা দেখি, সেটা কিন্তু অনেক ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি রেসপেক্টে যে সেটা খুব খারাপ। অর্থাৎ অর্থগুলো আমরা যে জানি যে ঋণ খেলাপি, আপনি দেখেন যে একটা ক্ষুদ্র ঋণ যারা নিতে চায় তারা কিন্তু কোলাটারাল ছাড়া তারা নিতে পারছে না। অথচ একজন বৃহৎ শিল্প গোষ্ঠী সে রাজনৈতিক আশ্রয় নিয়ে বা কিছু অসাধু লোকের সাপোর্ট নিয়ে সে কিন্তু রাতারাতি হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। আর ওই যে ক্ষুদ্র যিনি ক্ষুদ্র ব্যবসায়ী, সে কিন্তু ঋণ চাচ্ছে কত, 10,000 টাকা, কোনো ক্ষেত্রে শুধু 1 লাখ, 10 লাখ, 20 লক্ষ টাকা তাকে ঋণ দিলে সে কিন্তু রাতারাতি ভাগ্য পরিবর্তন করতে পারে। একইভাবে লক্ষ্য করুন যে আজকের ইকোনমিক ব্যাকবোনটা কোথায়। ইকোনমিক ব্যাকবোনের একটা ব্যাকবোন আমরা বলি এক্সপোর্ট। আমি তার বাইরে গিয়ে যদি বলি, তাহলে ইকোনমিক ব্যাকবোনের একটা বড় হাতিয়ার হচ্ছে আমার বিদেশি শ্রমিক যারা কাজ করে, যাদেরকে আমরা নন রেসিডেন্ট বাংলাদেশি বলি, বা যাদের লেবার বিনিময়ে যারা বাংলাদেশি ইকোনমিতে যারা প্রতিনিয়ত ইনজেক্ট করছে। এখন এরা কিন্তু প্রতিনিয়ত যে অর্থগুলো পাঠাচ্ছে এবং দিন দিন কিন্তু এর ক্ষেত্রে কিন্তু বেড়েছে। আপনি জানেন যে অলমোস্ট 10 মিলিয়ন প্লাস, 12 মিলিয়ন প্লাস পিপল কিন্তু এখন ডাইরেক্টলি কিন্তু আমাদের শ্রমবাজারে প্রবেশ করেছে, আন্তর্জাতিক বাজারে। ইটস নট এ ম্যাটার অফ জোক, কনসিডারিং টু দ্য সাইজ, এটা কিন্তু অনেক বড় একটা সাইজ। তো তাদের যে অর্থগুলো আসছে সেটাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে বিভিন্ন মোবাইল অপারেটর বলি, ডিজিটাল মানি অপারেটরগুলোর কথা বলি, ব্যাংকিংয়ের কথা বলি, প্রত্যেকেই কিন্তু তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তারা কিন্তু এই অর্থগুলো কালেক্ট করে গ্রামে গঞ্জে প্রত্যেকটা পরিবারে পৌঁছে দিচ্ছে। এখন এই টাকাগুলো যখন আবার ফরেন কারেন্সি হিসেবে বাংলাদেশ ব্যাংকে যখন আসছে, সেই টাকার আনুপাতিক হারে যেভাবে আমি ইকোনমিতে যে টাকাটা ইনজেক্ট করছি, সেটা কতটুকু প্রপার ডিস্ট্রিবিউশন হয়েছে। কারণ আমি যদি বলি বড় বড় প্রকল্পগুলো হয়েছে, সবাই আমরা বাহবা দিচ্ছি, কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা প্রকল্পে, বড় বড় প্রকল্পের নামে কিন্তু বড় কিন্তু লুটপাট হয়েছে। কারণ আপনি দেখবেন যে প্রত্যেকটা প্রকল্প নেওয়ার সময় কিন্তু হয়তো ছিল 100 কোটি টাকা, কোনোটা 1000 কোটি টাকা, কোনোটা 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা কিন্তু হয়ে গেছে 40,000 কোটি টাকা, 1000 কোটি টাকা হয়ে গেছে হয়তো দেখা গেল 12,000 কোটি টাকা। তো এই যে একটা অসাধু উপায়ে টাকাগুলো যে বিভিন্ন জনের পকেটে যাওয়ার কারণে এইটা একটা ইকোনমিতে একটা বড় ক্ষত, যেটা এখন নতুন সরকারগুলো, তত্ত্বাবধায়ক সরকারকে এটা পোহাতে হচ্ছে। একইভাবে আমরা যদি বলি যে ডলারের প্রাইসটা যেই পরিমাণ হওয়ার কথা ওভারঅল ইকুয়েশনে, সেটা কিন্তু হয়নি। আবার গভর্নমেন্ট একটা অসামঞ্জস্য, এটা আমি আশা করি যে অর্থনীতিবিদ হিসেবে উনি আমার থেকে ভালো বলতে পারবে। গভর্নমেন্ট কিন্তু মাথাপিছু আয় বাড়ানোর জন্য একটা অসুস্থ পরিবেশে কিন্তু বা একটা অসুস্থ পদ্ধতিতে এই কাজটা করেছে, কিন্তু প্রপার ইকুয়েশন না। প্রপার ইকুয়েশন আপনারা জানেন যে রিজার্ভের পরিমাণটা কিন্তু প্রপার ছিল না। রিসেন্টলি হয়তো IMF প্রেশার ক্রিয়েট করার কারণে কিন্তু সেটা কিছুটা হলেও আমার মনে করে যে আমরা প্রায় কাছাকাছি পর্যায়ে এসেছে। তো এখন আগে গেছে মাথাপিছু পায় আমি সারা পৃথিবীতে বাড়ানোর জন্য আমি বলছি যে মাথাপিছু আয় হলো $4,000 প্লাস, বাট এটা কিন্তু সত্যি না। কারণ একটা রাষ্ট্র রাতারাতি $990 থেকে 15 বছরে $4,000 চলে গেল, মানুষের ভাগ্য তো পরিবর্তন। মানুষ যে 10,000 টাকা বেতন পেত, সে কিন্তু এখন কত 12,000 টাকা বেতন পায়, 15,000 টাকা বেতন পায়। তো আমার মাথা পিছু হয় আমি বলছি যে $999 থেকে বেড়ে এত টাকা চলে আসে। তাহলে মানুষের তো
পরিবর্তন হয়নি। আবার একইভাবে হচ্ছে কি যে আমার যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটাকে আমরা সাপ্লাই চ্যানেল বলি, সাপ্লাই চ্যানেলে প্রতি ঘাতে 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 পয়সা দিতে হচ্ছে। আপনি দেখুন চাঁদাবাজের দৌরত্ব, পুলিশের দৌরত্ব, ট্রাফিকের দৌরত্ব, ট্রান্সপোর্ট দৌরত্ব, সব কিছু মিলে দেখা গেল 20 টাকার একটা প্রোডাক্ট যে উৎপাদন করে সে কিন্তু 20 টাকা পাচ্ছে না, কিন্তু বাজারে আসতে আসতে এটার প্রাইস হয়ে যাচ্ছে 150 টাকা, কখনো কখনো 120 টাকা। তার মানে আমি যদি 120 টাকার এই প্রোডাক্টটা যদি আমি যে কৃষিকাজে যে উৎপাদন করে তাকে যদি আমি 40 টাকা দিতে পারতাম বা 50 টাকা দিতে পারতাম, তাহলে সে কিন্তু আরও আগ্রহী হতো, সে আরও তার হয়তো কৃষিক্ষেত্রে তার যে বিস্তৃতিটা ছিল বা তার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আরও বাড়াতে পারতাম। ইকোনমিতে আমার দেখা গেলো এক্সপোর্ট আমার দরকারই ছিল না। আপনি দেখেন প্রায়ই একটা হাস্যকর অবস্থা হয়, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। তো পেঁয়াজ তো আমি মনে করি বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কৃষকরা কিন্তু 100% ক্যাপাবিলিটিস আছে তাদের পেঁয়াজ উৎপাদন করার জন্য, কিন্তু এখানে অনেকগুলো কিন্তু নাটকীয়তা ছিল যেগুলো আমার কাছে মনে হয় যে এখন অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য এবং অর্থনৈতিক চাকাটাকে শক্তিশালী করার জন্য এই দিকগুলো আমরা এখন খুব সহজেই নজর দিতে পারি। আমরা তো দেখছিলাম যে আসলে জুলাই আগস্টের পর আসলে একটা চেঞ্জ বড় ধরনের এসছে এবং এখন যারা দায়িত্বে আছেন সেখানেও আমরা অনেক পরিবর্তন দেখেছি। সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে অর্থনীতি? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আমার সহ আলোচক আমার স্নেহভাজন ডক্টর সবুরকেও ধন্যবাদ দিচ্ছি। আমি শুরুতে বলতে চাই যে আমাদের যে মুহূর্তে আমরা আলোচনা করছি সেই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটা অঞ্চল, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লার একটা অঞ্চল বন্যা কবলিত এবং মানুষজন মনে হচ্ছে যে আমরা যেটা ঢাকা থেকে বুঝতেছি মিডিয়ার মাধ্যমে খুব একটা অস্বাভাবিক একটি অবস্থা বিরাজ করছে এখানে এবং বন্যা কবলিত জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আপনি যেটা প্রশ্ন করেছেন, মোটা দাগে আমরা 3টা খাতকে যদি আমরা বিবেচনা করি সামষ্টিক অর্থনীতির, একটা হলো কৃষি, শিল্প আর একটা হচ্ছে সেবা খাত। আমরা কিন্তু বারবারই আমাদের কিন্তু কৃষির যে খাতটা এটা আনটাচ থেকে, কৃষকরা কিন্তু উৎপাদন কখনো মানে তারা বাধাগ্রস্ত বা বাধা করে না উৎপাদনের ক্ষেত্রে, সেই জায়গাতে কিন্তু আমাদের একটা সক্ষমতা দাঁড়িয়ে গেছে, সে জায়গায় কিন্তু তারা উৎপাদনটা করিয়ে যাচ্ছে। আমাদের এই শখগুলোতে সার্ভিস সেক্টর এবং ইন্ডাস্ট্রি সেক্টরটা বারবারই ধাক্কা খায়, এবারও খেয়েছে এবং এর আগে তো কোভিডের সময় ছিলই। এখন আপনি যে প্রশ্নটা করেছেন ভালো প্রশ্ন করেছেন যে এই পরিবর্তনে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, বিশেষ করে আমি 3 জনেরই কথা বলবো, যে আমাদের গভর্নর এবং আর্থিক খাতের যে এখন উপদেষ্টা এবং ইভেন প্রধান উপদেষ্টা, যে ওনারা 3 জনে ইকোনমিক্সের, বিশেষ করে গভর্নর এবং সালেউদ্দিন আহমেদ, ওনারা কিন্তু এই ক্ষতগুলো নিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু ওনারা মিডিয়াতে, টকশোতে, আপনাদের এই মিডিয়াতে এসে কিন্তু বলে গেছেন যে কোন কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা, তারা কিন্তু ভালো করে জানেন। আমাদের গভর্নর বললেন যে উনি আর টাকা ছাপাবেন না। আমরা একদিকে বলছি যে টাইটেন্ড মনিটারি পলিসি, আবার দেখতেছি দ্বিচারিতা, আমি বলবো সাবেক গভর্নরের কথা বলি, যে 41,000 কোটি টাকা কিন্তু ছাপিয়েছে। ছাপিয়ে কি করেছে, এই যে ইসলামী ঘরানার যে ব্যাংকগুলো তারা লিকুইডিটি সমস্যায় ভুগছিল, সেই রোগটা দূর না করে ওনাদেরকে আবার ওইটা দেওয়া হয়েছে, কিন্তু এটা আলটিমেটলি টাকাটা অর্থনীতিতে আসছে এবং মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে বলবো আমি, এই কাজটা কিন্তু করেছে। এবং এখানে আপনার মিডিয়াতে আমি আরেকবার বলে গিয়েছি যে শ্রীলঙ্কার এই যে ঘটনার পরে, শ্রীলঙ্কার যখন নতুন গভর্নমেন্ট মানে গভর্নর আসে, উনি প্রথম বক্তব্য দিয়েছে জাতির কাছে, যেটা জানান দিয়েছে সেটি হচ্ছে আমি আর 1 টাকা ছাপাবো না। এবং ইন্টারেস্টিংলি উইদিন 6 মান্থস তাদের কিন্তু একেবারে ট্রেমেন্ডাস মূল্যস্ফীতিটা কমে গিয়েছে। এখন এই যে একটা প্রথম যে পদক্ষেপটা, আমি এটাকে স্বাগত জানাই এবং যদি এটা মানে রাইটলি, সময় লাগবে, রাইটলি যদি এটা আসলে সবাই যদি এটাকে কি বলে মেনে চলে, তাহলে আমরা একটা সামনের দিকে একটা ভালো ফল পাবো, বিশেষ করে মূল্যস্ফীতির দিক থেকে। তবে এই আর্থিক খাতের যেটা বিষয়টা, যেটা মানুষের মধ্যে আমি বুঝি যে প্যানিক এফেক্ট কাজ করছে এখন, এই যে লিকুইডিটি যে কমায় দেয়, ব্যাংকগুলোর কথা, নানান কথা বলা হচ্ছে, তারপরে ঋণ খেলাপির যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, যেটা আলোচনা কিছুক্ষণ আগেও করলাম, যে আমরা আপনার প্রতিষ্ঠানের যে হেড, সে দুর্নীতিবাজ হতে পারে, কিন্তু তার প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করছে, একটা চলমান একটা বিজনেস, কিন্তু সেইখানে যদি কোনো হ্যাম্পার হয় প্রতিষ্ঠানের, ব্যক্তিকে যেন আমরা ব্যক্তির বিচার করি, কোনোভাবেই যেন প্রতিষ্ঠানের মানে উপর প্রভাব না পড়ে। কারণ দেখুন এগুলো কিন্তু বড় বড় প্রতিষ্ঠান। আরেকটা কথা আমি বলি যে আমাদের যে ফাস্ট ট্র্যাক যে কনজিউমার গুডস লোন আছে,
সেটা কিন্তু আমাদের এই ৬-৭টা কোম্পানি কিন্তু এই কাজটা করে। আমরা কিন্তু দীর্ঘদিন এর প্যারালাল বা কম্পিটিটর তৈরি করতে পারিনি, তাদের উপরেই আমরা ছেড়ে দিয়েছি। এই কনজিউমার গুডসগুলো যদি এখনও কোনো কারণে হ্যাম্পার হয় তাদের আমদানির ক্ষেত্রে, এখন আমদানির ক্ষেত্রে তো কিছুটা সমস্যা আছে, যে আমরা এলসি খুলতে এখনও সমস্যা হচ্ছে ব্যাংকগুলোতে। সুতরাং এই জায়গাগুলোতে সময় লাগবে, তবে আস্তে আস্তে যদি এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে হয়তো আমাদের অর্থনীতি আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। আপনার কথায় বোঝা যাচ্ছিল যে অর্থনীতির কিছু কিছু জায়গায় আমরা এখনো শৃঙ্খলা তৈরি করতে পারিনি। তো আসলে শৃঙ্খলা তৈরি করার জন্য তো আসলে গার্জিয়ান দরকার। তো প্রধান উপদেষ্টার উপরে উনি যেভাবে বললেন যে উনি আসলে ওনারা যেভাবে দায়িত্ব নিয়েছেন, সেখানে আপনার কাছে কি কোনো পরামর্শ থাকবে? আপনি কি কোনো পরামর্শ? একটা কথা আমার মনে হয় যে একজন অর্থনীতিবিদ এবং শিক্ষক হিসেবে উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, যেমন আমি যদি এই যে 41,000 কোটি টাকা ছাপিয়ে কি হলো ইসলামিক ধারা ব্যাংকগুলোকে দেওয়া হলো, এই টাকাগুলো কিন্তু আলটিমেটলি একটা সিন্ডিকেট কিন্তু রান করছে। আমরা সবাই জানি এখন সিন্ডিকেটটা কারা। তো এই সিন্ডিকেটের থেকে কিন্তু টাকাগুলো ফেরত আনতে হবে, এবং তাদের কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান আছে। আমি কিন্তু ওনার সাথে খুব সুন্দরভাবে বলেছি, কারণ ওরা কিন্তু যাই কিছু করুক না কেন, ওরা দুইটা কাজ করছে। একটা তারা টাকা পাচারও করছে, আবার কিন্তু এখানে কিছু ইন্ডাস্ট্রিও তারা ডেভেলপ করছে। এখন আমাকে প্রথম দেখতে হবে তাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ত অথবা রাষ্ট্র কারো দ্বারা একটা অ্যাডমিনিস্ট্রেটর বসে দিতে পারে। যেমন আমরা কিন্তু আজকেই পত্রিকায় দেখলাম যে কোনো একটা ফিনান্সিয়াল কোম্পানিতে কিন্তু ডিজিটাল ফিনান্সিয়াল কোম্পানিতে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হচ্ছে। ইটস ভেরি ভেরি গুড, কারণ এই প্রতিষ্ঠানটাও তো একটা রাতারাতি ভালো একটা অবস্থানে আসছে, এখানে কিছু উদ্যোক্তা কাজ করেছে। আমরা আরো শুনবো, একটা বিরতি দিতে চাই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছেন। তাহলে হচ্ছে কি, একটা প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন সাপোর্টের কারণে হোক, সরকারি অনুকূলে সাপোর্ট নিয়ে প্রতিষ্ঠানটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেকগুলো লোকের কর্মসংস্থান হয়েছে, ইকোনমি তারা কিন্তু বেশ কিছু আমি মনে করি যে কনফিডেন্স তৈরি করতে পেরেছে। এখন ওই ব্যক্তি তার একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে কিন্তু একটা পুরো প্রতিষ্ঠান একটা হাজার হাজার লোকের কিন্তু ধ্বংস করা কোনোভাবে উচিত না, বরং সেই প্রতিষ্ঠানে আমি রাইট একজন অ্যাডমিনিস্ট্রেটর বসাতে পারি, গ্রুপ অফ অ্যাডমিনিস্ট্রেটর বসাতে পারি, রাষ্ট্র যাতে এবং যারা রেগুলেটরি অথরিটি আছে তাদেরকে দিয়ে কন্ট্রোল করে আমি প্রতিষ্ঠানটা রান করতে পারি। কারণ একটা প্রতিষ্ঠান ডেভেলপ করা ইজ ভেরি টাফ। আমি একজন উদ্যোক্তা হিসেবে বলবো যে একটা প্রতিষ্ঠান কিন্তু একদিনে ডেভেলপ হয় না। একটা প্রতিষ্ঠান ডেভেলপমেন্টের পিছনে কিন্তু উদ্যোক্তাদের কিন্তু অনেক রকমের পরিশ্রম থাকে। তো কিন্তু সেখানে আমাকে বারবার মার্ক করতে হবে যে যেই ব্যাংকগুলো ফাইন্যান্সিয়ালি সবল না, এখন কিন্তু আমি মনে করি ভবিষ্যতে আর কোনো ব্যাংকে এইভাবে কিন্তু আর্থিক সাপোর্ট দিয়ে না টিকিয়ে ব্যাংকগুলোকে মার্জ করে ফেলতে হবে। কারণ আমার কথা হলো যে এটা একটা কথা বলাই আছে, এটা ছোটোকাল থেকেই আমরা শিখে আসি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। কিন্তু এখন আমি ফিটেস্ট যে তাকে আমি সাপোর্ট করলাম না, যে রুগ্ন তাকে আমি সাপোর্ট করলাম, তাহলে তাকে সাপোর্ট করতে গিয়ে আমি কিন্তু ফিটেস্ট লোকটাকে কিন্তু আমি আলটিমেটলি আন্ডার এস্টিমেট করে তাকেও কিন্তু আমি ভেঙে দিচ্ছি আমি। তো এই জায়গায় কিন্তু পৃথিবীর মডেলটা কি? পৃথিবীর মডেলটা হচ্ছে যে আমি যখন ভালো করতে পারবো, আমি যখন একটা মডেল তৈরি করতে পারবো, তখন আমি মডেলটাকে রেপ্লিকেট করবো। তো সেই জন্য আমি মনে করি যে এখন ব্যাংকগুলোর দিকে অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে। অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো যারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মের সাথে যারা সম্পৃক্ত ছিল, যারা ক্লাসিফাইড লোনগুলোকে এনকারেজ করে যাচ্ছে, যারা আলটিমেটলি অ্যাকাউন্টেবিলিটি প্রপারলি মেনটেন করতে পারে নাই। আবার কিছু কিছু ব্যাংক দেখেন, আমি নাম মেনশন করছি না, কিছু কিছু ব্যাংক কিন্তু আনবিলিভেবল ভালো। আপনি দেখবেন যাদের বাজার রেটিং দেখেন, তাদের শেয়ার প্রাইস ফল করছে না, তাদের প্রতিনিয়ত তাদের গ্রোথ হচ্ছে, তাদের ম্যানেজমেন্টগুলো কিন্তু আমি মনে করি দুর্বল ব্যাংকগুলোর সাথে মার্জ করে দিয়ে আমার মনে হয় যে ইকোনমিতে এটা কিন্তু খুব দ্রুত কিন্তু আমি রিকভারি করা সম্ভব। ঠিক একইভাবে আমি বলবো যেমনিভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো ভালো করছে সেগুলো কে চালাচ্ছে তার পলিটিক্যাল আইডেন্টি না দেখে তাকে বুঝতে হবে যে আমার বাংলাদেশের প্রতিষ্ঠান, এটা আমার দেশীয় প্রতিষ্ঠান। কারণ আমার যে চ্যালেঞ্জগুলো এখন ইকোনমিতে আসছে, আমি কিন্তু এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য কোনোভাবে কোনো প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত করা ঠিক না। বরং আমি আবারও বলবো, ব্যক্তি অপরাধ করে থাকলে ব্যক্তিকে আপনি আইনের কাঠগড়ায় দাঁড় করান, কিন্তু প্রতিষ্ঠানকে না। সেক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সেই ক্ষতি গিয়ে পড়ছে হচ্ছে ব্যবসায়ীদের উপরে। কারণ যারা আসলে সব আইন কানুন মেনে ব্যবসা করছে, তারা যখন এলসি করতে পারছে না, তারা যখন চাওয়া মাত্র ব্যাংক থেকে টাকা পাচ্ছে না, লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে ব্যবসাটাকে চলমান করার প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই যে ব্যাংকগুলোতে আগামীতে কিভাবে আসলে সুশাসন নিশ্চিত করা যায়। আর আরেকটি বিষয় জানতে চাই, যেটি উনি বলছিলেন যে ব্যাংক খাতে আসলে এই লিকুইডিটি ক্রাইসিসের তো মূল কারণ হচ্ছে ঋণ খেলাপি বা নন পারফর্মিং লোন যারা করেছে, এবং যারা হচ্ছে গিয়ে আপনার অর্থ পাচার, তারপরে কালো টাকা, এই বিষয়গুলোতে তো আসলে আমাদের টাকা আছে কিন্তু হয়তো দেশের বাইরে আছে। টাকাটা সঠিকভাবে নিয়ে আসার যে প্রক্রিয়াটা, সেটারও কি কোনো গাইডলাইন
করা না উচিত আমাদের কিনা? গাইডলাইন কি, আমাদের তো ব্যাংকগুলোর মধ্যে যে আইনটা আছে, যে নীতিমালাটা আছে, সেই নীতিমালাটা প্রপার মেনটেন করলে কিন্তু এই জিনিসগুলো আমরা মানে সঠিকভাবে চলে। সব টাকা তো আসলে না ব্যাংকের এখন মাধ্যমে এখন যায়নি। কিন্তু দেখুন ব্যাংকগুলো কি করেছে, আমানতকারী ব্যাংকগুলোর কাজ কি, আমানতকার থেকে আমানত নেবে এবং ঋণ দিবে। এখন 10 টাকা আপনি আমানত করলেন, আবার 15 টাকা আপনি ঋণ দিলেন, তাহলে এই নেগেটিভ হলো। তাহলে ব্যাংকগুলো ভবিষ্যতে চলবে কিভাবে? এই কাজটা হয়েছে, নামে বেনামে লোন দিয়েছে। এখন লোন দিয়ে এই টাকাগুলো যদি অর্থনীতির মধ্যেই থাকতো, এই দেশের মধ্যেই থাকতো, তাহলেও কিন্তু তেমন সমস্যা হতো না। কিন্তু যখন এটাকে আপনি একেবারে মানে দরজার বাইরে নিয়ে গিয়েছেন, তখনই কিন্তু সমস্যা। এখন যে নীতিমালাগুলো আছে, যেটা আমি গভর্নর সাহেব বলেছেন, সেই নীতিমালার আলোকে যদি টাকাগুলোকে ফেরত আনার ব্যবস্থা করা যায়, ঠিক যারা যেটা বাইরে আছে সেটাও তো বলা হচ্ছে যে এখন বাইরে থেকে টাকা ফেরত আনা তারা উদ্যোগ নিচ্ছে, কিন্তু এগুলো কতটুকু বাস্তবায়ন হবে, সেটা যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে এটা করবে সেই ইনস্ট্রুমেন্টগুলো সক্ষমতা আছে কিনা, এবং সেগুলোকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস অ্যাড্রেস করতে হবে, করে আস্তে আস্তে, আমার কাছে একবারে সব কিছু না করে আস্তে আস্তে এই কাজগুলো করলে মানুষের মধ্যে কিন্তু আস্থা আগে নিয়ে আসতে হবে। মানুষের মধ্যে তো প্রত্যাশা তৈরি হয় খুব দ্রুত সময়, হ্যাঁ, কিন্তু এখন একটা দায়িত্বে আসার পরই তো আসলে সবকিছু সব না। এখন কথা হলো যে আপনি যদি আপনি মানে মানে 2-1 দিনের মধ্যে যদি আপনি মনে করেন আমি ফল পাবো, তাহলে কিন্তু ঠিক হবে না। জনগণকেও একটু ধৈর্য ধরতে হবে এবং তাদেরকেও যেন প্রপার ওয়েতে যেন এই কাজগুলো দেখাতে পারে যে আমি এই যে এই কাজটা করলাম, আমি এই ওর কাছ থেকে এই 100 কোটি টাকা আমি কিন্তু উদ্ধার করলাম। 2-1টা যদি দেখালে জনগণের মধ্যে তখন কিন্তু আস্তে আস্তে আস্থাটা ফিরে আসবে। আমাদের একটা ভালো দিক হচ্ছে যে প্রফেসর ইউনূসের সঙ্গে কিন্তু পশ্চিমাদের একটা ভালো জানে, ভালো সম্পর্ক। সেখান থেকে যদি আমরা এফডিআইটা আনতে পারি, তাহলে কিন্তু অর্থনীতির জন্য একটা খুব মানে সুদিন আসবে বলে আমার কাছে মনে হয়। সেই জায়গাগুলোতে কাজ করতে হবে এবং সবচেয়ে যেটা এখন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে বসে তাদের মধ্যেও কোনো মনোবল বৃদ্ধি করতে হবে, তাদের মধ্যে সমস্যাগুলোকে মানে প্যাশন হিয়ারিং দিতে হবে। তারাই সমস্যার কথা বলবে, তারাই সমস্যা সমাধানের ওয়ে বের করে দেবে। শৃঙ্খলার কথা বলছে, শৃঙ্খলা তো একদিক থেকে আমরা দেখি যে ফেরাতে হবে অর্থনৈতিক খাতে এবং অর্থনৈতিক সেক্টরগুলো যেগুলো আছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, সবগুলো বিষয় নিয়েই যেটি বলছিলেন। কিন্তু আরেক দিক থেকে ব্যবসায়ীরা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও একটা অবনতি হয়েছে, সেখানেও এখন চরমভাবে আসলে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে অনেকেই। কিন্তু আমরা দেখছি যে অনেক জায়গায় বিভিন্ন বড় বড় যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোতে হয়তো কিছুটা সহযোগিতা করা হচ্ছে। কিন্তু এই শৃঙ্খলা ফেরাতে আপনার কি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আপনার একটা ব্যাপার হলো যে শৃঙ্খলা ফেরানোর জন্য যেই কাজটা করতে হবে, এটা কিন্তু সরকারকে সময় দিতে হবে। কারণ এটা ট্রু, গভর্নমেন্ট যদি সময় পায়, কারণ এখন কিন্তু কথা বলার সুযোগ আসছে। কারণ একটা ব্যাপার হলো যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের একটি স্লোগান আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, সেটা ঘুষ চাইলেই ঘুষি। তার মানে কি হচ্ছে, ঘুষ প্রথাটা যদি আমরা বিলুপ্ত করতে পারি, কারণ ঘুষ প্রথাটা বিলুপ্ত করতে পারলেই কিন্তু সব 90% প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আমাকে সিস্টেমের ভিতরে আমূল পরিবর্তন আনতে হবে এবং প্রত্যেকটি ধৈর্য ধরতে হবে। একটি ধৈর্য কিন্তু ইতিমধ্যে আমি মনে করি বাংলাদেশের জনগণ কিন্তু একটা এত বড় পরিবর্তনের পরেও কিন্তু এখন আমি বলবো যে অনেকটা ধৈর্য তারা দেখিয়েছে এবং অনেকটা কিন্তু আমি মনে করি যে ইউনিটিও তারা ইতিমধ্যে প্রদর্শন করেছে। যদিও বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছিল যেগুলো অবশ্যই দুঃখজনক, বাট অ্যাট দ্য সেম টাইম 400 থানা জ্বালিয়ে দেওয়ার পরে যেখানে পুলিশ বাহিনী এখনও কিন্তু তারা তাদের কনফিডেন্স নিয়ে বাজারে কাজ করতে পারছে না, সেখানে কিন্তু আমি মনে করি যে এখনও যে আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারছি, এটা ক্রেডিট কিন্তু জনগণ পাবে। সুতরাং এই জায়গাটাতে এখন আমাদের যারা শিক্ষিত জনগোষ্ঠী, যারা একটু ম্যাচিউর জনগোষ্ঠী, তারা প্রত্যেকের অবস্থান থেকে বোঝাতে হবে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আমাদের তো রিজার্ভের উপর একটা চাপ আছেই, পাশাপাশি মূল্যস্ফীতির চাপটাও অনেক বেশি। তো যারা আসলে দায়িত্বে এসছেন তাদের উপরে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন একটা বড় চ্যালেঞ্জ। আপনার কি কোনো পরামর্শ থাকবে? পরামর্শ, উনি কিন্তু ভালো কথা বলছে, উপযুক্ত সময় দিতে হবে। কারণ আগে থেকে একটা বিশৃঙ্খল অবস্থা চলছিল, সেখানে এটা শৃঙ্খলা ফিরে আনার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। উনি যে স্টেপগুলো নিচ্ছেন আমি মনে করি পজিটিভ। একই সঙ্গে বিশেষ করে আমাদের এই উৎপাদনটাকে আরও বাড়াতে হবে এবং ওটা যাতে কোনো রকম আনইন্টারাপ্টেড থাকে। এবং চাঁদাবাজি যেটা বললেন, চাঁদাবাজির বিষয়টা তো এখন আমার মনে হয় না যে কিছুদিন চাঁদাবাজির এটা থাকবে না। আমার মনে হয় যে 2-4 মাসের মধ্যে কিন্তু আমরা এটা সুফল পেতে পারি। মূল্যস্ফীতির দিক থেকে একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে কি আমাদের চাঁদাবাজির কথা বলছিলেন, চাঁদাবাজির জন্য কি আমাদের স্পেশাল কোনো হটলাইন নাম্বার চালু করা আমার কেন জানি মনে হয় দুইটা ব্যাপার। একটা ব্যাপার হলো কি, হটলাইন দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। জনগণ এইবার যতটুকু স্বতঃস্ফূর্ত হবে তাদের
তাদের যে স্পিরিটটা শো করেছে, আমি মনে করি যে ছাত্র সমাজ থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক এটা কিন্তু একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে কিন্তু সবাই কাজ করে। সবাইকে সচেতন থাকতে হবে, কারণ আমরা যদি কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় ঘুষ নিচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, এগুলো নিয়ে যদি আমি মনে করি মিডিয়ারও কিন্তু একটা বড় ভূমিকা আছে। বাংলাদেশে কিন্তু গত 15 বছর আমি যদি বলি, তাহলে আমি কিন্তু এখানে আবার অ্যাপ্রিসিয়েট করব মিডিয়ার সচেতনতার কারণেই কিন্তু দুর্নীতির পরিমাণ কিন্তু কিছুটা হইলেও আমি মনে করি যে অতটা হয়তো বা ওপেন সিক্রেট হয়নি। বাট এখন কিন্তু সময় আসছে, আপনি যিনি ঘুষ নিচ্ছে আমি মনে করি তার রেকর্ড রাখা উচিত, তার ছবি রাখা উচিত, তার ফ্যামিলিকে আইডেন্টিফাই করা উচিত, তার ছেলেমেয়ে। কারণ আপনি দেখেন যে এখন কিন্তু ছেলেমেয়েরাও সচেতন। আমি মনে করি যে মানুষের ভিতরে যে সচেতনতা আসছে, তরুণদের ভিতরে, এখানে আমাদের রাষ্ট্র গঠনে এই সচেতনতা কাজে লাগাতে হবে। সবশেষে একটু জানতে চাই, যেহেতু আমাদের প্রবাসীরা যে অর্থটা আমাদের পাঠায়, এটা অর্থনীতিতে আমাদের একটা বড় কন্ট্রিবিউশন থাকে। সো রেমিটেন্স আমরা দেখেছিলাম একটু কমে গিয়েছিল পাঠানো। এখন যদি আসলে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যদি আরেকটু উদ্বুদ্ধ করতে চাই, তাদেরকে আসলে কিভাবে আমরা আরো সহযোগিতা করতে পারি, বা তাদের জন্য কি স্পেশাল কোনো প্রণোদনা দেওয়া যায় কিনা? অবশ্যই প্রথম হচ্ছে সরকার অলরেডি কন্টিনিউ করছে, এবং আমার ব্যক্তিগত একটা দাবি ছিল, সবসময় আমি আশা করছিলাম যে এয়ারপোর্টে তাদেরকে হাই রেসপেক্ট দেওয়া হোক। সেটা অলরেডি শুরু হয়েছে। এবং একইভাবে আমি মনে করি সামাজিকভাবেও কিন্তু তারা যদি একটা রেসপেক্ট পায় যে হ্যাঁ উনি বিদেশ থেকে ফরেন কারেন্সি আর্ন করার কারণে কিন্তু ইকোনমিটা সচ্ছল আছে, এটা কিন্তু সামাজিকভাবে আমরা ওদেরকে রেসপেক্ট করতে পারি। কারণ আমরা সামাজিকভাবে রেসপেক্ট করতে পারি। আবার যারা ম্যান পাওয়ার বিজনেস করে তাদের প্রতিও কিন্তু মিডিয়াগুলোর এখন কিন্তু নজর দিতে হবে, কারণ মিডিয়াগুলো কিন্তু এখন সময় আসছে। ম্যান পাওয়ার বিজনেসটা কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ সারা পৃথিবীতে একটা লোককে বাইরে পাঠানোর জন্য 10 গুণ 12 গুণ বেশি টাকা নেয়। একটা নেপালের একটা লোক বাইরে যায় কিন্তু 80,000 টাকায়, ইন্ডিয়ার একটা লোক কিন্তু বাইরে যায় মাত্র 70,000 রুপিতে। আর বাংলাদেশে সে একই বাংলাদেশ থেকে লোকটা যাচ্ছে 4 লক্ষ 5 লক্ষ টাকা, তার ভিতরে প্রতারিত হচ্ছে। এবং ওরা কিন্তু ট্রেনিং ছাড়া কোনো লোকের বাইরে পাঠাচ্ছে না, যার জন্য কি হচ্ছে, আর আমাদের লোকগুলো কোনো ট্রেনিং না, ওদেরকে বলা হয় বস্তার ভিতরে ঢুকে মুখটা বন্ধ করে ওদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, এবং ওখানে গিয়ে তারা কথা বলতে পারে না, যার জন্য 90% আপনি দেখবেন তারা অড জব করে। এই জায়গাটাতেও কিন্তু আমি মনে করি মিডিয়া সচেতন হতে হবে, কারণ যাদের ঘামের পয়সা আমাদের ইকোনমি এখন বেঁচে আছে তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে, তাদের স্কিল ডেভেলপ করতে হবে, তাদেরকে আপস্কিল করতে হবে। যারা বাইরে থেকে চলে আসছে, মানে অনেক বাইরের লোক কিন্তু বাংলাদেশে ব্যাক করছে, তাদেরকে আমার ইকোনমিতে ডাকতে হবে। তারা কিন্তু অকেজো না, তাদেরকে বলতে হবে তুমি বাইরে থেকে যে ট্রেনিংটা নিয়ে আসছো, এখন যারা বাইরে যাচ্ছে তাদেরকে তুমি ট্রেনিং দাও। আমরা অনুষ্ঠান শেষ করব, যে যারা দায়িত্বে আছেন তাদের ক্ষেত্রে কোনো যুক্ত করি আমি, সেটি হচ্ছে যে যেটা রেমিটেন্সের কথা বললেন, আগের কিন্তু আমরা রেমিটেন্সের উপর একটা ইনসেন্টিভ দেওয়া হতো 2.5, এইটা শুধু অব্যাহত রাখা উচিত। একই সঙ্গে আরও যদি কোনো ইনসেন্টিভ দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা হতে পারে। এবং আমার মনে হয় যে পুরো জনগণ এই বর্তমান যারা দায়িত্বে আছে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং তারা কিছু দৃশ্যমান কিছু মানে পদক্ষেপ এবং রেজাল্ট চায়, তাহলে কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।